হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্কারে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 11 বায়োলজির চ্যাপ্টার 3, সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডমের আজকে আমরা মেইনলি পার্ট 1 আলোচনা করব, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ক্লাসটি করার পর তোমাদের ক্লাস 11 এর জানো তোমরা ফার্স্ট সেমিস্টারে কি হবে, এইচএস বোর্ডের জন্য এমসিকিউ কোশ্চেন হবে, তাই কি না? তো এইভাবে যদি তোমরা ক্লাস করো তাহলে তোমাদের বই পড়ার একদম দরকার পড়বে না। আমি তোমাদের পুরো এনসিইআরটি থেকে নোটটা তৈরি করেছি এবং 100% তোমরা এখান থেকে এমসিকিউ গুলো কমন পাবে। সাথে সাথে যারা নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমি স্পেশালি জোর দিয়ে এই নোটটা তৈরি করেছি। তোমরা দেখবে ইউটিউবে বিভিন্ন স্যারের হিন্দি বলো বা বাংলা বলো লেকচার রয়েছে, তোমরা সেগুলো এই ক্লাসটা করার পর তোমরা যে কোনো ক্লাস করবে তার সঙ্গে কম্পেয়ার করবে। যদি তোমাদের কম মনে হয় যে এই নোটে কিছু কম দেওয়া রয়েছে, তাহলে আমি 100% বলছি তোমাদের জন্য নেক্সট আর ভিডিও কোনো করবো না। যাই হোক, মেন যেটা কথা বলার, তোমরা যদি এইরকম ভাবে পড়তে থাকো তাহলে তোমাদের সেমিস্টার 1-এ 35 পাওয়ার জন্য একদম 100% রেডি থাকো এবং নিটের জন্য তোমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে। ওকে, দেখো মেইনলি যদি আমরা দেখি যে এখানে প্ল্যান্ট কিংডমের আজকে আমরা মেইন ইন্ট্রোডাকশন আলোচনা করব। তো এই ইন্ট্রোডাকশনটা জানার আগে তোমরা ক্লাস 9-এ পড়েছিলে এরকম একটা টপিক, সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিল নিশ্চয়ই তোমরা জানো, সেটা হচ্ছে আর.এইচ. হুইটেকার, তাই কি না? অর্থাৎ আর.এইচ. হুইটেকার আমাদের এই পৃথিবীতে যত জীব রয়েছে সমস্ত জীবকে তিনি 5টি ভাগে ভাগ করেছিলেন। হ্যাঁ, তো এই সম্পর্কে আমরা জানবো। দেখো, হ্যাঁ, এখানে ইংরেজিতে নোট লেখা রয়েছে, তোমরা একদমই ভয় পাবে না। আমি বলছি আমি তোমাদের কাছে এমন ভাবে এক্সপ্লেন করে দেবো, ইংরেজি গুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি তো বাংলায় বলছি, তাই না? বাংলায় তো তোমাদের বোঝাচ্ছি, জাস্ট টার্ম গুলো ইংলিশে থাকবে, কারণ নিটের ক্ষেত্রে তোমাদের হেল্প হবে আর বোর্ডের পরীক্ষা তোমার এমনি বেড়ে যাবে। দেখো, এই আর.এইচ. হুইটেকার কি দিয়েছিল? 5 কিংডম ক্লাসিফিকেশনটা দিয়েছিল। 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে প্রথম কি ছিল? মনেরা, তারপরে ছিল প্রোটিস্টা, দেন ফাঞ্জাই, দেন প্ল্যান্টি এবং শেষে অ্যানিমালিয়া, তাই কি না? এবং আমরা শুধু এইটুকু জানবো, দেখো মনেরাটা হচ্ছে প্রোক্যারিওটিক, পিকে মানে প্রোক্যারিওটিক, আর ইউনি মানে হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ সমস্ত মনেরাই কি প্রোক্যারিওটিক প্লাস ইউনিসেলুলার, এবং সমস্ত প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক প্লাস ইউনিসেলুলার। ওকে, তাহলে এই দুটো পয়েন্ট তোমাদের মাথায় ক্লিয়ার রাখতে হবে। মনেরা মানে প্রোক্যারিওটিক মানে ইউনিসেলুলার, প্রোটিস্টা মানে ইউক্যারিওটিক এন্ড ইউনিসেলুলার। ফাঞ্জাই কি? ফাঞ্জাই হচ্ছে ইউক্যারিওটিক, প্ল্যান্টিও ইউক্যারিওটিক, অ্যানিমালিও ইউক্যারিওটিক এবং এরা হচ্ছে মাল্টি সেলুলার। তাহলে ইউক্যারিওটিক প্লাস মাল্টি সেলুলার যারা আছে তারা বাকি এই তিনটে, ওই কারণে আমি তোমাদের লিখে নিই। ওকে, দেখো তো এখানে আমাদের যেটা মেন ব্যাপার বোঝার সেটা হচ্ছে প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট দেখলে, তো এই প্ল্যান্টটি বা প্ল্যান্ট কিংডম সম্পর্কেই তোমাদের 11-এর ইউনিট 1-এর চ্যাপ্টার 3-তে আলোচনা করা হয়েছে। এবং এই ক্লাসটি শেষ করার পর, হ্যাঁ, তোমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারবে, এই ক্লাসটি শেষ করার পর আমি তোমাদের জন্য এখানে এনসিইআরটি-তে যে দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা পুরো কভার করতে পারবে। এবং এই ক্লাসটা ইন্ট্রোডাকশনে শুধুমাত্র এনসিইআরটি ছবিগুলো আমি দিইনি, পরের ক্লাসে দেখবে যে এনসিইআরটি ছবি সহ, হ্যাঁ, যে এনসিইআরটিতে কি পড়া রয়েছে আমরা কিভাবে পড়লাম সেটা মিলিয়ে দিয়ে তোমাদের ক্লাসগুলো হয়। তো যাই হোক, দেখো প্ল্যান্ট কিংডমকে এখানে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করব। কি কি 2টি ভাগে ভাগ করব? দেখো, 1 নম্বর হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অর্থাৎ আমরা যেটাকে বলি অপুষ্পক উদ্ভিদ, আর একটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অর্থাৎ যেটাকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। তাহলে সমগ্র প্ল্যান্টকে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। একটা হচ্ছে নন ফ্লাওয়ারিং আর একটা হচ্ছে ফ্লাওয়ারিং। দেখো, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে এর বায়োলজিক্যালি বলা হয় ক্রিপ্টোগ্যামস, অর্থাৎ নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর বায়োলজিক্যাল নেম হচ্ছে ক্রিপ্টোগ্যামস এন্ড ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর বায়োলজিক্যাল নেম হচ্ছে ফেনোরোগ্যামস। ওকে, তাহলে প্ল্যান্ট কিংডমকে আমরা কিসের ভিত্তিতে ভাগ করলাম বলতো?
স্পষ্টই আমরা বুঝতে পারছি প্ল্যান্ট কিংডমকে আমরা ফ্লাওয়ার অর্থাৎ ফুলের উপর ভিত্তি করে ভাগ করলাম। যেসব উদ্ভিদদের ক্ষেত্রে ফুল অ্যাবসেন্ট থাকে তাদেরকে আমরা বলি নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এবং যাদের ক্ষেত্রে ফুল প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা বলি ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ক্লিয়ার? এর সাথে সাথে আরেকটা জিনিস দেখবে, তাহলে এই ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের যেহেতু ফুল আছে বা ফ্লাওয়ার আছে, তার মানে ফ্লাওয়ারের যখন আমরা পার্ট পড়বো, হ্যাঁ, তখন এটাও আমরা জানতে পারবো যে ফ্লাওয়ারের মধ্যে কি আছে, ওভিউল। আর এই ওভিউলটা কি হয়, এদের প্রেজেন্ট থাকবে। আর ওভিউল নিষেকের পর আমরা জানি যে সিডে পরিণত হয়। এটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, যদি নাও বুঝতে পারো ব্যাপারটা আমরা পরে ডিসকাশন করব। হ্যাঁ, যেটা তোমাদের মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে সেখানে আমরা ডিসকাশন করব। তাহলে আমরা কি বুঝলাম যে ফ্লাওয়ারিং প্ল্যান্ট যারা হবে তাদের ক্ষেত্রে ওভিউল প্রেজেন্ট থাকবে, আর ওভিউলটা কিসে পরিণত হয়, সিড। এই কারণে এই ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর আরেকটা নাম হচ্ছে স্পারমাটোফাইটা। ওকে, তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর নাম স্পারমাটোফাইটা কেন? তার কারণ ওদের স্পার্মা অর্থাৎ সিড তৈরি হয়, এই কারণে এদেরকে স্পারমাটোফাইটা বলা হয়। এবার দেখো নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসে যেহেতু কোনো ওভিউল নেই অর্থাৎ নো ওভিউল, তার মানে কি কোনো সিডও তৈরি হবে না, নো সিড। এবার যদি কোনো বীজ তৈরি না হয় তখন সেটাকে আমরা বলবো নন স্পারমাটোফাইটা। তাহলে নন ফ্লাওয়ারিং এর নাম আমরা কি কি পেলাম, অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, আমি তোমাদের ইংরেজি টার্মগুলোর সাথে বাংলা লিখে দেবো, যাদের ইংরেজি টার্মে খুবই অসুবিধা হবে তারা তোমরা বাংলাটা লিখে নিও। হ্যাঁ, সমস্ত লিখবো না, তো হয়তো টাইম লেগে যাবে। তো যাই হোক, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস বা নন স্পারমাটোফাইটা। ঠিক একইভাবে আর একটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদ বা ফেনোডোগ্যামস বা স্পারমাটোফাইটা। ওকে, তাহলে প্ল্যান্ট কিংডমকে আমরা এই দুই ভাগে ভাগ করলাম। নেক্সট দেখো, নেক্সট আমরা যে ভাগটা করেছি, নেক্সট ভাগ করেছি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কে অর্থাৎ ক্রিপ্টোগ্যামস কে বা নন স্পারমাটোফাইটা। দেখো এই ভাগটা যে আমরা করেছি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কে, এই নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কে মেইনলি আমরা তিন ভাগে ভাগ করেছি। কি কি তিনটি ভাগে ভাগ করেছি? এক নম্বর হচ্ছে থ্যালোফাইটা, দুই নম্বর হচ্ছে ব্রায়োফাইটা, তিন নম্বর হচ্ছে টেরিডোফাইটা। নিশ্চয়ই তোমার নাম শুনেছো। তাহলে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কয় প্রকার? তিন প্রকার। কি কি? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা। অর্থাৎ আমরা এটাও বলতে পারি থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট। ফাইটা শব্দের অর্থই হচ্ছে প্ল্যান্ট, যেখানেই ফাইটা থাকবে ইটস মিনস প্ল্যান্ট। ওকে, দেখো এবার আমরা এদের ক্যারেক্টার জানবো, থ্যালোফাইটা কাকে বলে, ব্রায়োফাইটা কাকে বলে, টেরিডোফাইটা কাকে বলে। তাহলে আমাদের এই তিনটে সম্পর্কে জানলেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ট বডি, অর্থাৎ আমরা এদের প্ল্যান্ট বডি দিয়ে ক্যারেক্টারসটা তিনটের তুলনামূলক আলোচনা করব। তো প্ল্যান্ট বডির দেখো প্রথম পার্ট কি রয়েছে, থ্যালোফাইটা কাকে বলো? থ্যালোফাইটা সিম্পল, থ্যালোফাইটা হচ্ছে সেই সব উদ্ভিদ যাদেরকে আমরা মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করতে পারবো না। এটা ইংরেজিতে রয়েছে। পিবি মানে হচ্ছে প্ল্যান্ট বডি, যেহেতু এখানে আমি লিখেছি শর্টকাটে। প্ল্যান্ট বডি ডু নট ডিফারেন্সিয়েটেড, অর্থাৎ আলাদা করা যায় না কিসে? ইনটু রুট, স্টেম, লিভস। আর এই প্রকার প্ল্যান্ট বডিকে তখন বলা হয় থ্যালাস। তাহলে থ্যালাস কাকে বলে? যেসব উদ্ভিদদের আমরা মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করতে পারবো না তাদেরকেই আমরা বলবো থ্যালাস। আর এদেরকে তখন আমরা বলছি থ্যালোফাইটা। ওকে, নেক্সট মাঝখানটা ব্রায়োফাইট আছে, আমি এটা পরে আলোচনা করছি। চলে আসবো টেরিডোফাইটা। টেরিডোফাইটা কি? জাস্ট থ্যালোফাইটার অপোজিট, অর্থাৎ যেসব উদ্ভিদদের আমরা মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করতে পারবো তাদেরকে আমরা বলবো নন থ্যালাস বা টেরিডোফাইটা। দেখো এখানে কি বলছি, প্ল্যান্ট বডি ইজ ডিফারেন্সিয়েটেড ইনটু রুট, স্টেম, লিভস, এন্ড এই প্রকার প্ল্যান্ট বডিকে আমরা বলবো নন থ্যালাস। ওকে, দেখো এই যে থ্যালোফাইটা বললাম থ্যালাস, থ্যালাসের বাংলা হচ্ছে সমাঙ্গ দেহি, আর নন থ্যালাসের বাংলা হচ্ছে অসমাঙ্গ দেহি। অর্থাৎ
এদের রুট স্টেম লিভস আলাদা আলাদা, এই কারণে বলছি অসমাঙ্গ দেহী। আর এদের রুট স্টেম আর লিভস যেহেতু সেম, ওই কারণে বলছি সমাঙ্গ দেহী। সরি। এবার দেখো এই দুইটার মাঝখানে কে রয়েছে? ব্রায়োফাইটা রয়েছে। তাহলে দেখো ব্রায়োফাইটার আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে প্রিমিটিভ ব্রায়োফাইটস অর্থাৎ পুরনো ব্রায়োফাইটস, আর একটা হচ্ছে অ্যাডভান্স ব্রায়োফাইটস। তোমাদের আমি একটা জিনিস বলে রাখছি, বায়োলজিতে যখন তোমরা পড়াশোনা করবে তখন ইভলিউশন বা বিবর্তনটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর বিবর্তন মাথায় রাখার ক্ষেত্রে যে কোনো ক্লাসিফিকেশনে দেখবে যারা প্রথমে এসছে, যাদেরকে আমরা প্রথমে লিখি তারা হচ্ছে প্রিমিটিভ অর্থাৎ পুরনো, তারা পৃথিবীতে প্রথম এসছে, এবং যাদেরকে পরে লিখি তারা হচ্ছে অ্যাডভান্স এবং পৃথিবীতে পরে এসছে। এটা কিভাবে মনে রাখবে? যদি আমি তোমাদের এখন উদাহরণ দিই, আমরা যে এখন স্ক্রিন টাচ মোবাইলগুলো ব্যবহার করি, এগুলো কি প্রথমে এসেছিল না? স্ক্রিন টাচ মোবাইলের আগেও সুইচওয়ালা মোবাইলগুলো ছিল। তাহলে সুইচওয়ালা মোবাইলগুলো প্রিমিটিভ, পুরনো। কিন্তু স্ক্রিন টাচ মোবাইলগুলো কি নতুন কিন্তু অ্যাডভান্স, তাই কি না? তাহলে তোমরা এটা বলো তো, প্ল্যান্ট কিংডমের ক্ষেত্রে নন ফ্লাওয়ারিং আগে এসেছিল পৃথিবীতে না ফ্লাওয়ারিং? তোমরা অবশ্যই বলতে পারবে নন ফ্লাওয়ারিং। এবং এই দুটোর মধ্যে যদি বলা হয় অ্যাডভান্স কারা, তাহলে অবশ্যই যারা শেষে এসেছিল অর্থাৎ ফ্লাওয়ারিং অ্যাডভান্স। প্রিমিটিভ কারা অর্থাৎ পুরনো কারা, সেটা হচ্ছে নন ফ্লাওয়ারিং। তো ঠিক একইভাবে আমরা এটা বুঝতে পারলাম যে নন ফ্লাওয়ারিং দের মধ্যে প্রথম এসেছিল থ্যালোফাইটা, তারপরে এসেছিল ব্রায়োফাইটা, দেন এসেছিল টেরিডোফাইটা। আর এই ব্রায়োফাইটার মধ্যে আমরা দুটো ভাগ পাবো, একটা হচ্ছে প্রিমিটিভ ব্রায়োফাইট আর একটা হচ্ছে অ্যাডভান্স ব্রায়োফাইট। তাহলে তোমরা একটা জিনিস বলো, প্রিমিটিভ ব্রায়োফাইট যারা আছে তারা কাদের মতন হবে, আর অ্যাডভান্স ব্রায়োফাইট যারা আছে তারা কাদের মতন হবে? যারা প্রিমিটিভ তারা দেখবে থ্যালোফাইটের সঙ্গে মিল থাকবে, আর যারা অ্যাডভান্স তারা টেরিডোফাইটের সঙ্গে মিল থাকবে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে থ্যালোফাইট থেকে ব্রায়োফাইট এসেছিল, ব্রায়োফাইটের থেকে টেরিডোফাইট এসেছিল। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মতামত দিয়েছে, সেগুলো আমি যাচ্ছি না, এখানে আমি সিম্পলি তোমাদের বোঝার জন্য বললাম। ওকে, তাহলে দেখো এখানে আমরা আলোচনা করে নিচ্ছি প্রথমে প্রিমিটিভ ব্রায়োফাইটস। তাহলে প্রিমিটিভ ব্রায়োফাইটস যারা হবে তাদের ক্ষেত্রে প্ল্যান বডিটা কি হবে? সিম্পল, তাদের ক্ষেত্রে প্ল্যান বডিটা হবে থ্যালাস টাইপের, অর্থাৎ এদেরকেও আমরা মূল কাণ্ড পাতায় আলাদা করতে পারবো না। কিন্তু যারা অ্যাডভান্স তারা কিরকম হবে? তারা হবে নন থ্যালাস লাইক। ওকে, এদের প্ল্যান বডি কি পাবো? নন থ্যালাস লাইক। আচ্ছা, আমি কি এটা বললাম যে এদের প্ল্যান বডি নন থ্যালাসই হবে, অর্থাৎ এদেরকে আমরা মূল কাণ্ড পাতা আলাদা করতে পারবো না? আমি বলেছি এদের প্ল্যান বডি নন থ্যালাস লাইক হবে, একদম নন থ্যালাস হবে না। অর্থাৎ আমি যদি তোমাদের বলি যে আমি শাহরুখ খানের মতো দেখতে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? অবশ্যই না। কিন্তু আমরা তো অনেককেই বলি যে তুই শাহরুখ খানের মতো দেখতে, কি তুই সলমান খানের মতো দেখতে। তো ওর মতো দেখতে মানে যে সে শাহরুখ খান বা সলমান খান, তা তো নয়। ঠিক একইভাবে এই যে অ্যাডভান্স যারা ব্রায়োফাইট আছে তাদের প্ল্যান বডিটা কিরকম হবে? তাদের প্ল্যান বডি হবে নন থ্যালাস লাইক। ওকে, আর এই নন থ্যালাস লাইক প্ল্যান বডি কখনোই নন থ্যালাস নয়। যাই হোক, এখানে দুটো উদাহরণ নিয়ে আলোচনা করেছি, সেটা বলে দিই। দেখো, প্রিমিটিভ ব্রায়োফাইট যারা আছে তাদেরকে তোমাদের এনসিইআরটি তে বলা রয়েছে লিভারটস, এদের আরেকটা নাম। আর যারা অ্যাডভান্স ব্রায়োফাইট তাদেরকে এনসিইআরটি তে আরেকটা নাম দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মস। আর এই প্রিমিটিভ ব্রায়োফাইটের উদাহরণ হলো, এক্সাম্পল হলো মার্কানসিয়া আর রিক্সিয়া, এটা তোমাদের এনসিইআরটি তে রয়েছে। এবং অ্যাডভান্স ব্রায়োফাইটের এক্সাম্পল হলো ফিউনারিয়া, স্ফ্যাগনাম এবং পলিট্রিকাম। ওকে, তাহলে এই তিনটে এক্সাম্পল মনে রাখলে দেখো, তাহলে অ্যাডভান্স যারা আছে অর্থাৎ এই ফিউনারিয়া, স্ফ্যাগনাম আর পলিট্রিকাম, এদের প্ল্যান্ট বডি কিরকম হবে? নন থ্যালাস লাইক হবে, তাই কি না? এই নন থ্যালাস লাইকের মধ্যে আমরা কি পাবো? রুট লাইক স্ট্রাকচার পাবো। রুট লাইক স্ট্রাকচারকে আমরা বলবো রাইজয়েড। স্টেম লাইক স্ট্রাকচার পাবো, স্টেম লাইক স্ট্রাকচারকে আমরা বলবো কলয়েড। এবং লিভস লাইক স্ট্রাকচার পাবো, যেটাকে আমরা বলবো ফাইলয়েড। তাহলে অ্যাডভান্স ব্রায়োফাইটদের ক্ষেত্রে আমরা ট্রু রুট, স্টেম বা লিভস পাবো না। এর পরিবর্তে আমরা রুট লাইক, স্টেম লাইক, লিভস লাইক স্ট্রাকচার পাবো। সেগুলোর নাম আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ওকে, দেখো এখানে আমি আরেকটু তোমাদের সঙ্গে যেটা ডিসকাশন করবো, তার জন্য আমাকে এটা একটু উপরে উঠাতে হবে। দেখো,
তাহলে আমরা এটা বুঝতে পারলাম টেরিডোফাইটদের প্ল্যান্ট বডি হচ্ছে নন থ্যালাস টাইপ, তাই কি না? অর্থাৎ এদের মধ্যে আমরা কি পেলাম, সিম্পল ছবি একটা এঁকেছি, এটা যদি একটা প্ল্যান্ট হয় এদের মধ্যে আমরা আলাদাভাবে রুট পেয়েছি, স্টেম পেয়েছি এবং লিভস পেয়েছি। দেখো যেহেতু এদের মধ্যে তিনটে আলাদা আলাদা স্ট্রাকচার পেলাম, রুট, স্টেম আর লিভস, আর আমরা এটা তো জানি যে সালোক সংশ্লেষের সময় কি হয়, রুট মাটি থেকে জল শোষণ করে, পাতায় থাকে ক্লোরোফিল, সেটা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। সেই খাদ্য কি হয়, সেই খাদ্য লিভস থেকে রুটে আসে, আবার রুট জল শোষণ করে পাতায় নিয়ে যায়, কার মাধ্যমে, স্টেম। তো যখন তিনটে জিনিস আলাদা আলাদা হয়ে গেল, অর্থাৎ মূল কাণ্ড পাতা যখন আলাদা আলাদা হয়ে গেল, তখন এদের মধ্যে একটা কানেকশনের প্রয়োজন হলো, তাই না? এই কানেকশনের প্রয়োজনটাকে আমরা বলছি, এদের যে গঠন সেটাকে বলছি ভাস্কুলার বান্ডিল। তাহলে প্রথম ভাস্কুলার বান্ডিল খুবই ইম্পর্টেন্ট, প্রথম ভাস্কুলার বান্ডিল বা বাংলায় হচ্ছে নালিকা বান্ডিল কাদের মধ্যে এসেছিল, সেটা হচ্ছে টেরিডোফাইটসদের মধ্যে এসেছিল। কেন এলো? কারণ এদের প্রথম মূল কাণ্ড পাতা আলাদা আলাদা হলো এবং এরা প্রথম কোথায় এসেছিল, এরা প্রথম স্থলে এসেছিল এবং এরা সোজা হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে এদের মধ্যে সোজা হয়ে দাঁড়ানোর জন্য একটা গঠনের স্ট্রাকচার দরকার ছিল, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। এই ভাস্কুলার বান্ডিলের মধ্যে কি কি পড়ে, সেটা হচ্ছে জাইলেম, আমরা সকলেই জানি জাইলেম জল বহন করে, এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম, যারা খাবার বহন করে। যাই হোক, এই ভাস্কুলার বান্ডিল অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েম মিলে পরবর্তীকালে দেখবো যে এরা তৈরি করে স্টিলি। এরা কি তৈরি করে, স্টিলি তৈরি করে। তাহলে প্রথম স্টিলির আবির্ভাব কাদের মধ্যে ঘটেছিল, সেটাও টেরিডোফাইটদের মধ্যে ঘটেছিল। এইটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে। ওকে, তাহলে ঠিক একইভাবে ব্রায়োফাইটদের ক্ষেত্রে যারা অ্যাডভান্স আছে তাদের ক্ষেত্রে যেমন বললাম রুট, স্টেম আর লিভস লাইক স্ট্রাকচার, রাইজয়েড, ফলয়েড আর ফাইলয়েড পাবো, ঠিক একইভাবে এদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডিল লাইক স্ট্রাকচারটা পাবো। আগেই বলেছি ভাস্কুলার বান্ডিল লাইক কখনোই কি ভাস্কুলার বান্ডিলের মতো হবে, অবশ্যই না। দেখো ভাস্কুলার বান্ডিল লাইকের মধ্যে কি কি পাবো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এক হচ্ছে জাইলেম লাইক হাইড্রোম পাবো এবং ফ্লোয়েম লাইক লেপটম, অর্থাৎ এদের জাইলেমের পরিবর্তে হাইড্রোম থাকবে এবং ফ্লোয়েমের পরিবর্তে লেপটম থাকবে। তাহলে যদি তোমাদের কোশ্চেন করা হয় রাইজয়েড কি, কলয়েড কি, ফাইলয়েড কি, হাইড্রোম কি, লেপটম কি, তাহলে তোমরা পারবে না পারবে না? অবশ্যই এখন অ্যান্সার দিতে পারবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে দেখো এই যে আমরা পড়লাম সেটা হচ্ছে থ্যালোফাইটার। তাহলে থ্যালোফাইটার প্ল্যান্ট বডিকে আমরা কি বলেছিলাম, যে এদের প্ল্যান্ট বডিকে আমরা রুট, স্টেম আর লিভসে ভাগ করতে পারবো না, এই কারণে বলেছিলাম থ্যালাস। ওকে, তো এই থ্যালোফাইটের মধ্যে এই থ্যালোফাইটকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যালগি আর একটা হচ্ছে ফানজাই। ওকে, অর্থাৎ অ্যালগিরও প্ল্যান্ট বডিকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো না এবং ফানজাইয়েরও ভাগ করতে পারবো না। তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে স্যার 5 কিংডম ক্লাসিফিকেশনে তো ফানজাই একটা আলাদা কিংডম রয়েছে, কিন্তু এখানে আপনি প্ল্যান্ট কিংডমের মধ্যে ফানজিকে কেন রাখলে? এর জন্য তোমরা 4 কিংডম ক্লাসিফিকেশন যখন পড়বে তখন দেখবে, অর্থাৎ যখন 5 কিংডম ক্লাসিফিকেশন ছিল না তখন ছিল 4 কিংডম ক্লাসিফিকেশন, আর ওই 4 কিংডম ক্লাসিফিকেশনে ফানজাই কোনো আলাদা কিংডম ছিল না। ওই ফানজাই তখন ছিল এই প্ল্যান্টের মধ্যে, আর প্ল্যান্টের মধ্যে কোথায় ছিল, থ্যালোফাইটার আন্ডারে। ওকে, যাই হোক, আমি তোমাদের এখানে একটা কোশ্চেন করব, অ্যালগি আর ফানজাইয়ের মধ্যে কারা বেশি অ্যাডভান্স এবং কেন? দেখো, তো চলো আলোচনা করি এটাই। দেখো অ্যালগির মধ্যে আমরা জানি ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, ক্লোরোফিল প্রেজেন্ট থাকে, ওই কারণে বেশিরভাগই অ্যান্সার এটা হয় স্যার অ্যালগিরা যেহেতু ক্লোরোফিল প্রেজেন্ট থাকে এরা সালোক সংশ্লেষ করতে পারে, এরা অ্যাডভান্স। ফানজাইয়ের ক্ষেত্রে থাকে না বলে এরা অ্যাডভান্স নয়, কিন্তু ব্যাপারটা তা নয়। যদি আমরা অ্যালগির ক্ষেত্রে দেখতে যাই তাহলে অ্যালগির ক্ষেত্রে দেখব কিছু অ্যালগি রয়েছে প্রোক্যারিওটিক এবং কিছু অ্যালগি রয়েছে ইউক্যারিওটিক। কিন্তু যদি আমরা ফানজাইয়ের ক্ষেত্রে দেখতে যাই তাহলে ফানজাইয়ের ক্ষেত্রে দেখতে পাবো সমস্ত ফানজাই হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে কোষের ভাগ তো আমরা জানি যে প্রোক্যারিওটিক কোষ কি প্রিমিটিভ অর্থাৎ পুরনো এবং ইউক্যারিওটিক কোষ হচ্ছে অ্যাডভান্স এবং নতুন। তাহলে ফানজাই কি হবে, অ্যাডভান্স বেশি। ওকে, কিছু প্রোক্যারিওটিক কোষের উদাহরণ এখানে তোমাদের দেওয়া রয়েছে। কি কি দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যানাবিনা, নস্টক, অসিলাটোরিয়া
স্পাইরুলিনা, খুবই ইম্পর্টেন্ট। এনসিইআরটির প্ল্যান্ট কিংডমে তোমরা ফার্স্ট প্যারাগ্রাফ যখন পড়বে তখন এই জিনিসগুলো দেখতে পাবে। যাই হোক, এই প্রোক্যারিওটিক, সমস্ত প্রোক্যারিওটিক অ্যালগিকে এখন একটাই গ্রুপে বলা হয়, সেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা বিজিএ বা সায়ানোফাইসি। তাহলে সরি, সায়ানোফাইসি কাদের বলবো? যে সমস্ত প্রোক্যারিওটিক অ্যালগিকে আমরা সায়ানোফাইসি বলবো। দেখো অ্যালগিদের মধ্যে ক্লোরোফিল কিন্তু কি থাকে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, অ্যালগিদের ক্ষেত্রে ক্লোরোফিল প্রেজেন্ট, এই কারণে এটা সালোক সংশ্লেষ করতে পারে, কিন্তু ফানজাইয়ের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে না, ওই কারণে খাদ্য উৎপাদন করতে পারে না। কিন্তু তবুও ফানজাইরা অ্যাডভান্স, কারণ সমস্ত ফানজাই ইউক্যারিওটিক। আর অ্যালগিদের ক্ষেত্রে ক্লোরোফিল থাকলেও এরা কিছু প্রোক্যারিওটিক কিছু ইউক্যারিওটিক, এই কারণে এরা হচ্ছে প্রিমিটিভ। তাহলে অ্যাডভান্স না প্রিমিটিভ সেটা কিসের ভিত্তিতে হয়? ক্লোরোফিলের ভিত্তিতে না, সেটা হচ্ছে কোষের ভিত্তিতে বা কোষের প্রকৃতি অনুসারে। ওকে, যাই হোক, এইরকম প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি কি? অ্যানাবিনা, নস্টক, অসিলাটোরিয়া এবং স্পাইরুলিনা। এদেরকে কি বলা হয়? ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোফাইসি। হ্যাঁ, এবার এদের ক্ষেত্রে একটা জিনিস দেখবে যে যখন তোমরা সেলের মধ্যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের পার্থক্য যদি পড়ে থাকো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে, না হলে কোনো চাপ নেই, আমরা যখন সেলের নিয়ে আলোচনা করবো তখন তোমরা এটা আবার ইজিলি বুঝতে পারবে। দেখো যারা প্রোক্যারিওটিক হয় না, প্রোক্যারিওটিকদের ক্ষেত্রে কি হয়? কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নো নিউক্লিয়াস, সিম্পলি লিখেছি, কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না। আর যদি আদর্শ নিউক্লিয়াস না থাকে তাহলে এদের মধ্যে ক্রোমোসোম গঠিত হয় না। হ্যাঁ, আর ক্রোমোসোম যদি গঠিত না হয় তাহলে এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে গেলে ক্রোমোসোম গঠন হতে হবে, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশনে গ্যামেট উৎপন্ন হয়, অর্থাৎ ক্রোমোসোমের অর্ধেক হয়। এবং যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয় তাহলে এদের ক্ষেত্রে আমরা কোনো অল্টারনেশন অফ জেনারেশন বা যৌনক্রম দেখতে পাবো না। তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে অল্টারনেশন অফ জেনারেশন কি, আমরা নেক্সট আলোচনা করবো, এখন কোনো চাপ নেওয়ার দরকার নাই। তাহলে কাদের ক্ষেত্রে দেখতে পাবো না? এগুলো সমস্ত মনেরা, কারণ আমরা কি জানি সমস্ত মনেরা কিংডম, আগেই বলেছি তোমাদের, দেখো এখানটায় প্রথমে বলেছি সমস্ত মনেরা কি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। তাহলে সমস্ত মনেরার মধ্যেই আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাবো না এবং কোনো অল্টারনেশন অফ জেনারেশনও দেখতে পাবো না। ওকে, যাই হোক, এই সমস্ত কারণে এই যারা প্রোক্যারিওটিক অ্যালগি রয়েছে তাদেরকে আমরা বর্তমানে এনসিইআরটি তে লেখা আছে, দেখবে বর্তমানে এদেরকে আর প্ল্যান্ট হিসাবে কনসিডার করা হয় না, নট প্ল্যান্ট। অর্থাৎ প্রোক্যারিওটিক অ্যালগি মনেরার মধ্যে পড়ছে, এরা প্ল্যান্টের মধ্যে পড়ছে না। হ্যাঁ, কিন্তু ইউক্যারিওটিক অ্যালগিকে প্ল্যান্টের মধ্যে রাখা হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। কোন অ্যালগি গুলোকে আমরা প্ল্যান্টের মধ্যে ধরি না, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক অ্যালগি গুলিকে। এরা কোথায় আছে? এরা মনেরার মধ্যে আছে। ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার করেছো। এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল এবং এইটাই মেইন পয়েন্ট, আর টাইম লাগবে না। তাহলে প্ল্যান্ট বডি জাস্ট একবার রিভিশন করে দিচ্ছি। থ্যালোফাইটের প্ল্যান্ট বডিকে মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না, অর্থাৎ এদের পুরো প্ল্যান্ট বডি, দেখো আমি এখানে এঁকেছি একই রকম। হ্যাঁ, এটাই হচ্ছে এদের পুরো প্ল্যান্ট বডি। এদেরকে আলাদা করে মূল কাণ্ড পাতায় ডিফারেন্সিয়েট করতে পারছি না। এই প্রকার প্ল্যান্ট বডিকে বলা হয় থ্যালাস, এবং এই থ্যালোফাইটাকে দুই ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে ক্লোরোফিলের ভিত্তিতে, একটা হচ্ছে অ্যালগি, একটা হচ্ছে ফানজাই। হ্যাঁ, কিন্তু যদি আমরা দেখি অ্যালগি আর ফানজাইয়ের মধ্যে অ্যালগিরা বেশি অ্যাডভান্স, কারণ অ্যালগিরা প্রিমিটিভ এবং ফানজাইরা অ্যাডভান্স, কারণ সমস্ত ফানজাই ইউক্যারিওটিক। অ্যালগিদের মধ্যে কিছু প্রোক্যারিওটিক এবং কিছু ইউক্যারিওটিক। যারা প্রোক্যারিওটিক অ্যালগি তাদেরকে বর্তমানে প্ল্যান্ট হিসেবে কনসিডার করা হয় না, তারা মনেরার মধ্যে রয়েছে। ব্রায়োফাইট কি দেখলাম? ব্রায়োফাইটে দুটো ভাগ দেখলাম, একটা প্রিমিটিভ, একটা অ্যাডভান্স। যারা প্রিমিটিভ তাদের প্ল্যান্ট বডি থ্যালাস, এবং যারা অ্যাডভান্স তাদের প্ল্যান্ট বডি নন থ্যালাস লাইক, অর্থাৎ এদের রুটের মতো, স্টেমের মতো এবং লিপসের মতো স্ট্রাকচার পাবো। এছাড়া ভাস্কুলার বান্ডেল লাইক স্ট্রাকচার পাবো, হাইড্রোম আর লেপ্টম। ঠিক একইভাবে টেরিডোফাইটদের ক্ষেত্রে প্ল্যান্ট বডিটাকে আমরা মূল কাণ্ড পাতায় আলাদা করতে পারলাম, এই কারণে বললাম নন থ্যালাস বা অসমাঙ্গদেহী। এই আলাদা হওয়ার কারণে এদের মধ্যে একটা স্পেশাল কানেকশন এলো, সেই কানেকশন গুলোকে বললাম ভাস্কুলার বান্ডিল। আর এই ভাস্কুলার বান্ডিল দুই রকমের হয়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। আর জাইলেম আর ফ্লোয়েম মিলে তৈরি করে স্টিলি। তাহলে প্রথম স্টিলি এসেছিল টেরিডোফাইটের মধ্যে, প্রথম ভাস্কুলার বান্ডিল এসেছিল টেরিডোফাইটের মধ্যে। ওকে, আর একটা জিনিস বলে রাখি, এই ব্রায়োফাইটকে বলা হয় প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান, অর্থাৎ উদ্ভিদ জগতের উভয়চর। উদ্ভিদ জগতের উভয়চর কাকে বলা হয়? ব্রায়োফাইটকে। কেন বলা হয়? তার কারণ এরা প্রথম মাটিতে এসেছিল, এরা মেনলি দেখবে স্যাঁতস্যাঁতে জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, তো এরা প্রথম মাটিতে এসেছিল,
কিন্তু এদের যৌন জননের জন্য জলের প্রয়োজন হয়, অর্থাৎ যৌন জনন করার সময় মাটিতে এলো বা সয়েলে এলো, যৌন জনন করার সময় আবার তারা জলে ফিরে আসতো, এই কারণে এদেরকে বলা হয় প্ল্যান্ট অ্যাম্ফিবিয়ান। আর আমরা তো যখন অ্যানিমাল কিংডম পড়বো সেক্ষেত্রে তো অ্যাম্ফিবিয়ান বা উভয়চর সম্পর্কে আলোচনা করবো, যেমন ব্যাঙ, তাই কি না? তো আশা করি তোমাদের কাছে পুরো প্ল্যান্ট বডির যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হলো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট ছিল, এবং তোমরা ইজিলি থ্যালোফাইট, ব্রায়োফাইট আর টেরিডোফাইটকে এবার শনাক্ত করতে পারবে। নেক্সট দেখো 2 নম্বর নাম, যে এদের নামটা কেন এরকম হলো। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট হচ্ছে নেমিং। দেখো 1 নম্বর, থ্যালাস কথার যদি আমরা অর্থ দেখতে যাই, তাহলে থ্যালাস কথার ইংরেজি অর্থ হচ্ছে, থ্যালাস মিন্স আ স্যুট লাইক স্ট্রাকচার। স্যুট লাইক স্ট্রাকচার মানে কি বলতো? স্যুট লাইক স্ট্রাকচার মানে হচ্ছে যেটা আমরা যে মাটিতে যখন বীজ বুনি, বীজ থেকে তো চারা হয়, ছোলা গাছকে দেখবে কিছুদিন রেখে দিবে যে সেখান থেকে চারা বের হবে, তো এই প্রথম বীজ থেকে যে চারাটা বের হয়, এইরকম ভাবে যে চারাটা বের হয়, এই চারাটাকে বলা হয় স্যুট। অর্থাৎ যেহেতু এদের প্ল্যান্ট বডিকে আমরা আলাদা করে মূল কাণ্ডপাতে আলাদা করতে পারছি না, এই কারণে এদেরকে আমরা বলছি থ্যালোফাইটা। এই থ্যালাস থেকেই থ্যালোফাইটা নামটা এসছে। ঠিক একইভাবে মেইনলি ব্রায়োফাইটের নামটা এসছে ব্রায়ন থেকে, আর ব্রায়ন হচ্ছে মস, অর্থাৎ অ্যাডভান্স ব্রায়োফাইট দেখলাম যে মস, এই ব্রায়ন থেকে এদের নামটা হয়েছে মসকে যেহেতু গ্রিক ভাষায় ব্রায়ন বলা হয়, এই ব্রায়ন থেকে এসছে ব্রায়োফাইটা। টেরন কি? টেরন কথার অর্থ হচ্ছে ফেদার, অর্থাৎ এই যে টেরিডোফাইট দেখলাম, এই টেরিডোফাইট উদ্ভিদদের যদি আমরা পাতাগুলোকে দেখি তাহলে পাতাগুলো ফেদারের মতন, পাখির পালকের মতন দেখতে, ওই কারণে এদেরকে বলা হয় টেরিডোফাইটা। ওকে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ সাবস্ট্রেটাম, অর্থাৎ এই থ্যালোফাইট, ব্রায়োফাইট আর টেরিডোফাইটরা কিসের সঙ্গে যুক্ত থাকে। তো দেখো থ্যালোফাইটদের ক্ষেত্রে তো আমরা কোনো রুট পাবো না, পেয়েছিলাম কি পাইনি, তাহলে এরা যখন কোনো বস্তুর সঙ্গে আটকে থাকবে, মনে করো এটা থ্যালোফাইট, এটা বস্তু, যখন কোনো বস্তুর যে অংশটা আটকে থাকছে এই অংশটাকে আমরা বলবো হোল্ড ফাস্ট বা হ্যাপটেরন। যখন আমরা ডিটেলসে থ্যালোফাইটা বা অ্যালগি, থ্যালোফাইটের মধ্যে কি আছে অ্যালগিকে আলোচনা করব, তখন হোল্ড ফাস্ট বা হ্যাপটেরন কি সেটা আমরা ডিটেলসে দেখব। দেন ব্রায়োফাইটরা যার সঙ্গে যুক্ত থাকে সেটাকে আমরা বলছি রাইজোয়েট, আর টেরিডোফাইটরা তো আমরা বুঝতে পারলাম যে এরা রুটের সঙ্গে, মাটির সঙ্গে যুক্ত থাকে মেইনলি, তাই কি না? নেক্সট দেখো সেক্স অর্গান, খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। ওকে, সেক্স অর্গান দেখো, সমস্ত ব্রায়োফাইটের সেক্স অর্গান হচ্ছে ইউনিসেলুলার। সমস্ত ব্রায়োফাইটের সেক্স অর্গান কি? ইউনিসেলুলার। এবং বাকি ভুল বললাম, সমস্ত থ্যালোফাইটের সেক্স অর্গান হচ্ছে ইউনিসেলুলার। আমাদের প্রথম কি ছিল ওই দেখে নাও, থ্যালোফাইট ছিল, তো তারপরে ব্রায়োফাইট, তারপরে টেরিডোফাইট। তো যাই হোক, সমস্ত একটু আমি উঠে দিই, দেখো সমস্ত থ্যালোফাইট এর সেক্স অর্গান হচ্ছে ইউনিসেলুলার, বাকি যত আছে তাদের ক্ষেত্রে সবাই মাল্টি সেলুলার এদের সেক্স অর্গান। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করছি। ইউনিসেলুলার সেক্স অর্গানের মধ্যে থ্যালোফাইটদের মেল সেক্স অর্গান একটা আছে, এটা জানো মেলের সাইন। মেল সেক্স অর্গানকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, এবং আমরা জানি মেল সেক্স অর্গান আলটিমেটলি কি তৈরি করবে? স্পার্ম তৈরি করবে। আর ফিমেল সেক্স অর্গানকে বলা হয় উগোনিয়াম, আর উগোনিয়ামের মধ্যে কি তৈরি হবে? এগ তৈরি হবে। ঠিক একইভাবে ব্রায়োফাইটের মেল সেক্স অর্গান যেটা আছে সেটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, কিন্তু ফিমেল সেক্স অর্গানকে বলা হয় আর্চিগোনিয়াম। তাহলে এখানে আমরা কি পার্থক্য পেলাম? নামের মধ্যে মেলের কোনো পার্থক্য নেই, কিন্তু ফিমেলের আছে। ব্রায়োফাইটের ক্ষেত্রে ফিমেল সেক্স অর্গান উগোনিয়াম, কিন্তু থ্যালোফাইটের ক্ষেত্রে ফিমেল সেক্স অর্গান উগোনিয়াম, কিন্তু ব্রায়োফাইটের ক্ষেত্রে সেটাকে বলছি আর্চিগোনিয়াম। এবং আরেকটা পার্থক্য কি? এরা হচ্ছে মাল্টিসেলুলার হয় যদি, তাহলে অনেকগুলো কোষ নিয়ে থাকবে, দেখো অনেকগুলো কোষ আছে, আর এর বাইরে দেখো একটা স্ট্রাকচার আছে যেটাকে আমরা বলছি জ্যাকেট লেয়ার। তাই যেহেতু মাল্টিসেলুলার, তাই এদের মধ্যে জ্যাকেট লেয়ার আছে আর অনেকগুলো সেল রয়েছে। আর আর্চিগোনিয়ামের যদি গঠন দেখি, আর্চিগোনিয়ামের আমরা মেন 3টি অংশ পাবো। কি 3টি অংশ পাবো? দেখো এখানে লেখা রয়েছে। 1 নম্বর হচ্ছে নেক, 2 নম্বর ভেন্টার, অর্থাৎ এইটুকু হচ্ছে নেক, তারপরে এই যে পুরো অংশটা দেখছো এটা হচ্ছে ভেন্টার,
সরি দুইটি অংশ নেক আর ভেন্টার নিয়ে গঠিত। হ্যাঁ, নেকের মধ্যে দেখো অনেকগুলো সেল আছে ছোট ছোট, এগুলোকে বলা হয় নেক ক্যানাল সেল, অর্থাৎ প্রত্যেকটাকে সেলকে বলা হয় নেক ক্যানাল সেল। এবং ভেন্টারের মধ্যে উপরের যে একদম সেলটা রয়েছে সেটাকে বলা হয় ভেন্টার ক্যানাল সেল, আর এই জায়গাটায় মাঝে রয়েছে এগ। তাহলে ভেন্টার দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ভেন্টার ক্যানাল সেল আর একটা এগ সেল। কিন্তু নেক শুধুমাত্র কি নিয়ে গঠিত, নেক ক্যানাল সেল নিয়ে গঠিত। টেরিডোফাইটের ক্ষেত্রেও সেম, ব্রায়োফাইটে যা বললাম টেরিডোফাইটের ক্ষেত্রেও এদের সেক্স অর্গান মাল্টিসেলুলার, এদের মেল সেক্স অর্গানকে অ্যানথ্রেডিয়াম বলে, ফিমেল সেক্স অর্গানকে আর্চিগোনিয়াম বলে, এবং যা যা দেখলাম সেম একই। তাহলে এখানে মেন পার্থক্য কি দেখলাম, সেটা হচ্ছে ফিমেল সেক্স অর্গানের মধ্যে ফিমেল সেক্স অর্গানকে থ্যালোফাইটের ক্ষেত্রে বলা হয় উগোনিয়াম, কিন্তু আর্চিগোনিয়াম ব্রায়োফাইট আর টেরিডোফাইটের ক্ষেত্রে বলা হয় আর্চিগোনিয়াম। এবং এরা হচ্ছে ইউনিসেলুলার, অর্থাৎ একটাই কোষ নিয়ে গঠিত, এবং এরা হচ্ছে মাল্টিসেলুলার। যদি আমরা থ্যালোফাইটার সেক্স অর্গানের ছবি আঁকি, যেহেতু ইউনিসেলুলার, তাহলে কি হবে, দেখো এটাই হচ্ছে এদের অ্যানথ্রেডিয়াম। এই সিম্পল একটা গঠন করলাম ইউনিসেলুলার, এটাই অ্যানথ্রেডিয়াম। এই সিম্পল একটা গঠন করলাম, এটাই ওকে। তাহলে আশা করি তোমাদের সেক্স অর্গানটা ক্লিয়ার হলো। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজেশন, অর্থাৎ জননের জন্য বা নিষেকের জন্য কিসের প্রয়োজন। দেখো নিষেকের জন্য সমস্ত থ্যালোফাইটার জলের প্রয়োজন, এবং ব্রায়োফাইটারও জলের প্রয়োজন, টেরিডোফাইটারও জলের প্রয়োজন। অর্থাৎ এদের যে স্পার্ম গুলো হবে, যেহেতু জলের প্রয়োজন হচ্ছে, এবং জলে কি হবে, স্পার্ম গুলোকে সাঁতার কাটতে হবে, তাই কিনা, সাঁতার কাটার জন্য এদের স্পার্ম গুলো মটাইল হবে। নেক্সট দেখো আমরা লিখেছি, যেহেতু এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়, এই কারণে এদের স্পার্ম গুলো প্রত্যেকটারই ব্রায়োফাইট, টেরিডোফাইট, থ্যালোফাইট, ব্রায়োফাইট আর টেরিডোফাইটের স্পার্ম কিরকম হবে, মটাইল হবে। কেন মটাইল হবে, কারণ জলে সাঁতার কাটতে হবে। অর্থাৎ মটাইল মানে কি, যদি আমি সিম্পল একটা আঁকি, এই মনে করো স্পার্মের মাথা, আর এইটা হচ্ছে এদের স্পার্ম, ফ্ল্যাজেলা। তাহলে ফ্ল্যাজেলা, যেসব স্পার্মের ক্ষেত্রে ফ্ল্যাজেলা যুক্ত থাকে তাদেরকে আমরা বলি কি, মটাইল স্পার্ম। তো এদের ফ্ল্যাজেলা কেন আছে, তার কারণ জলে সাঁতার কাটার জন্য। জলে সাঁতার কেটে এটা কোথায় যাবে, জলে সাঁতার কেটে এই স্পার্ম গুলো কোথায় যাবে, এই এগের কাছে যাবে। সরি, একটু হ্যাং হচ্ছে, একটু আমাকে টাইম দাও। এই যে এরা যে স্পার্ম তৈরি করছে, এই স্পার্ম গুলো কোথায় আসবে, এই স্পার্ম গুলো এগের কাছে আসবে। ওকে, যাই হোক পরে এগুলো আমরা আবার ডিটেলসে দেখবো। তাহলে শুধুমাত্র আমরা এটা বুঝতে পারলাম যে এদের ফার্টিলাইজেশনের জন্য, অর্থাৎ নিষেকের জন্য তিনটেরই, নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের তিনটেরই জলের প্রয়োজন, এবং এদের স্পার্ম গুলো ফ্ল্যাজেলা যুক্ত হয় বলে এদেরকে আমরা বলছি মটাইল। তাহলে এদের স্পার্ম গুলো কিরকম হয়, ফ্ল্যাজেলা প্রেজেন্ট হয়। ওকে, নেক্সট দেখো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে হ্যাবিট্যাট। এই হ্যাবিট্যাটের মধ্যে আমরা কি দেখছি, বাপরে কি হলো, আরে এই জায়গাটা একটু বড় করতে হবে, একটু টাইম দাও আমাকে, বড় হবে কি, আর আমি লিখতে ভুলে গেছিলাম বলে এটা করা হয়নি। যাই হোক দেখো, এই হ্যাবিট্যাটটা আমি তোমাদের আলাদা তো করতে পারছি না, বলে দিচ্ছি, এখানে একটু আশা করি লেখাটা উঠবে। দেখো হ্যাবিট্যাটের ক্ষেত্রে এখানে কি লেখা আছে, মোস্টলি অ্যাকোয়াটিক, অর্থাৎ যারা থ্যালোফাইট হবে তারা বেশিরভাগই জলে থাকবে, যারা ব্রায়োফাইট হবে তারা হবে ময়েস্ট, সেড আর ড্যাম্প অ্যান্ড হিউমিড কন্ডিশনে পাওয়া যাবে, এবং যারা টেরিডোফাইট হবে তাদেরকে আমরা কোথায় পাবো, তাদেরকে আমরা পাবো কুল, ড্যাম্প অ্যান্ড স্যাডি প্লেসেস, অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় আমরা পাবো। তাহলে তোমরা এটা লিখতে পারো, যারা থ্যালোফাইট তাদেরকে আমরা কোথায় পাবো, মোস্টলি অ্যাকোয়াটিক অর্থাৎ জলে। যারা ব্রায়োফাইট তাদেরকে আমরা কোথায় পাবো, সেটা হচ্ছে ময়েস্ট, সেডেড, ড্যাম্প অ্যান্ড হিউমিড প্লেসে পাবো। আর যারা টেরিডোফাইট তাদেরকে আমরা পাবো কুল, ড্যাম্প, স্যাডি প্লেসেসে পাবো। এটা আমরা নেক্সট আলোচনা করবো, তোমরা এটা জাস্ট লিখে রাখো। আমি 7 নম্বর পয়েন্টে প্রথমে লিখতে ভুলে গেছিলাম বলে জাস্ট এটা পিডিএফটাকে অ্যাড করেছিলাম পিডিএফে। যাই হোক, তাহলে এই ছিল আমাদের নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম, 3 ভাগে, থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট, তিনটে আলোচনা করে নিলাম। এবার আমরা একটু দেখবো ফ্লাওয়ারিং প্ল্যান্ট সম্পর্কে দেখবো। ফ্লাওয়ারিং প্ল্যান্ট সম্পর্কে দেখার আগে আমাদের কি সম্পর্কে জানতে হবে, ফুল, তাই কি না। তো দেখো আমরা জানি যে ফুলের
আমরা জানি ফুলের কি লেখা হচ্ছে না কেন, সরি, দেখো আমরা জানি ফুলের 4টি অংশ কি কি, ক্যালিক্স বা তোমরা বাংলা যারা পড়ছো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এগুলো কি ইংরেজিতে বলছে ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম। এখানে আমাদের শুধুমাত্র এটা দেখতে হবে, অ্যান্ড্রোসিয়ামের ইউনিট বা একককে বলা হয় স্ট্যামেন, গাইনোসিয়ামের একককে বলা হয় কার্পেল। আর এই স্ট্যামেনের মধ্যে থাকে পোলেন গ্রেন, এগুলো সব ডিটেলস আলোচনা হবে, চাপ নিও না। আর এই কার্পেলের মধ্যে 3টা অংশ থাকে, একটা হচ্ছে স্টিগমা, একটা স্টাইল আর একটা ওভারি। এদের ক্ষেত্রে যে পোলেন গ্রেন গুলো যখন স্টিগমাতে গিয়ে পড়বে তখন বলছি পলিনেশন, অর্থাৎ এদের নিষেকের জন্য, অর্থাৎ এদের নিষেক বা ফার্টিলাইজেশনের জন্য কিসের প্রয়োজন, এদের ফার্টিলাইজেশনের জন্য পলিনেশনের প্রয়োজন। এখানে কোনো জলের প্রয়োজন হয় না, বা যেহেতু পলিনেশন হচ্ছে জলের কোনো প্রয়োজন হচ্ছে না, এই কারণে এদের যে স্পার্ম গুলো হবে, অর্থাৎ সমস্ত ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর স্পার্ম কি হবে, নন মটাইল। নন মটাইল স্পার্ম মানে কি, নন মটাইল স্পার্ম মানে হচ্ছে এদের ক্ষেত্রে স্পার্মে কোনো ফ্ল্যাজেলা থাকবে না, অর্থাৎ ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে অপুষ্পক উদ্ভিদদের ক্ষেত্রে বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনের জন্য জলের প্রয়োজন ছিল, জলে সাঁতার কাটার জন্য স্পার্ম গুলোকে ফ্ল্যাজেলা যুক্ত ছিল, এই কারণে ওরা ছিল মটাইল। কিন্তু সপুষ্পক উদ্ভিদদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনের আগে পলিনেশন ঘটবে, অর্থাৎ যখন পোলেন গ্রেন গুলো স্টিগমাতে গিয়ে পড়ছে, এটাই বলছি পলিনেশন। আর এই পলিনেশনের জন্য এখানে স্পার্ম গুলোকে সাঁতার কাটার প্রয়োজন নয়, অর্থাৎ এদের স্পার্ম গুলো কি হয়, নন মটাইল। এবং পরে তার দেখবো। আর এই যে পোলেন গ্রেন বললাম, এই পোলেন গ্রেনের মধ্যেই তৈরি হবে এই স্পার্ম গুলো। তাহলে পোলেন গ্রেন গুলো আগে গিয়ে পড়বে, দেন স্পার্ম তৈরি হবে। যাই হোক, তো এই ফেনোরোগ্যামসকে এবার আমরা দেখবো। দেখো, ফেনোরোগ্যামসকে 2 ভাগে ভাগ করা হয়। ফেনোরোগ্যামসকে কি 2টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জিমনোস্পার্ম আর একটা হচ্ছে এনজিওস্পার্ম। দেখো, প্রথমে জিমনোস্পার্মের নাম, জিমনোস্পার্ম নেমিং কেন, নেমিংটাকে দেখে নি। বাপরে, খুব অসুবিধা হচ্ছে, মাথাটা কেমন চাপ ধরে নিয়েছে। দেখো, চশমাটা নিয়ে বসতে হতো। নেমি 1 নম্বর দেখো, জিমনোস্পার্ম। জিমনোস কথার অর্থ হচ্ছে নেকেড, আর স্পার্মা হচ্ছে সিড। আমরা তো জানি এদের ক্ষেত্রে বীজ পাবো। এবার এদের বীজটা কি হয়, নেকেড, অর্থাৎ নগ্ন বীজ হয়, বাইরে থেকে দেখা যায়, বলে এদের বলা হয় জিমনোস্পার্ম। এনজিওস্পার্মের নাম, এনজিও কেন, এনজিও কথা অর্থ হচ্ছে উইথিন, অর্থাৎ ভেতরে, এবং স্পার্মা মানে হচ্ছে সিড, অর্থাৎ এদের বীজটা কোনো কিছুর ভেতরে থাকবে, অর্থাৎ কিসের ভেতরে থাকবে, ফলের ভেতরে থাকবে। এটা আমরা দেখবো। দেখো, এই যে বললাম স্পোরোফিল আর ফ্লাওয়ার বললাম না, অর্থাৎ জিমনোস্পার্মের ক্ষেত্রে আমরা পুরোপুরি ফ্লাওয়ার বলতে পারবো না, এদের ক্ষেত্রে বলবো স্পোরোফিল, কিন্তু এনজিওস্পার্মের ক্ষেত্রে সেটাকে বলছি ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ার আর স্পোরোফিলের মধ্যে একটা মেন পার্থক্য, যাদের মধ্যে স্পোরোফিল আছে তাদের মধ্যে কোনো যাদের মধ্যে স্পোরোফিল আছে তাদের মধ্যে কোনো ওভারি থাকবে না। বা আমরা এটা বলতে পারি যে এদের মধ্যে মেগাস্পোরাঞ্জিয়াম যেটা, ওভারি সেটা, ওভিউলও সেটা। কিন্তু যারা এনজিওস্পার্ম তাদের ক্ষেত্রে মেগাস্পোরাঞ্জিয়াম আর ওভারি একই, আর এই ওভারির ভেতরে থাকে ওভিউল। অর্থাৎ আমি একটা সিম্পল ছবি আঁকি, তাহলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। একটু উপরে তুলি। দেখো, এইটা হচ্ছে আমাদের একটা কার্পেল, বা আমরা বলছি গর্ভকেশর। গর্ভকেশরের এই উপরের অংশটা হচ্ছে স্টিগমা। হ্যাঁ, এটা হচ্ছে স্টিগমা, এটা হচ্ছে স্টাইল, আর এই যে গঠনটা দেখছো এই গঠনটাকে বলা হয় ওভারি। এটাই যেটা আমার দরকার, তাই কারণে এটাই আমি শুধুমাত্র লিখলাম ওভারি। কি হয়, যারা জিমনোস্পার্ম, এই জিমনোস্পার্মদের ক্ষেত্রে ওভারি যেটা সেটাকে আমরা বলছি মেগাস্পোরাঞ্জিয়াম, সেটা ওভিউল। কিন্তু যারা এনজিওস্পার্ম, এই এনজিওস্পার্মদের ক্ষেত্রে কি হয়, এনজিওস্পার্মদের ক্ষেত্রে এটা তো ওভারি আছে, ওভারির ভেতরেও একটা ছোট এইরকম গঠন দেখতে পাওয়া যায়, এইটাকে বলা হয় ওভিউল। অর্থাৎ এনজিওস্পার্মদের ক্ষেত্রে ওভারির ভেতরে কে রয়েছে, ওভিউল রয়েছে। আর নিষেকের পরে কি হয়, এই ওভিউলি সিড বা বীজে পরিণত হয়, এবং ওভারি কিসে পরিণত হয়, ফ্রুটে পরিণত হয়। এবার যেহেতু জিমনোস্পার্মদের ক্ষেত্রে এই ওভারি যেটা, এই ওভারির আরেকটা নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, সেটাই মেগাস্পোরাঞ্জিয়াম, এবং এদের ক্ষেত্রে কোনো ওভিউল থাকে না,
তাই কারণে পুরো স্ট্রাকচারটা কিসে পরিণত হয়, বীজে পরিণত হয়। এই কারণে এদেরকে আমরা বলছি নগ্ন বীজ। কিন্তু এনজিওস্পার্মদের ক্ষেত্রে ওভারির ভেতরে ওভিউল ছিল, ওভিউলটা কিসে পরিণত হচ্ছিল, সিডে পরিণত হচ্ছিল, তাই কি না? এবং এই সিডে পরিণত হওয়ার কারণে ভেতরে কি হচ্ছে দেখো, এদের তখন ভেতরের যে স্ট্রাকচার, এই ভেতরের যে স্ট্রাকচার ছিল এনজিওস্পার্মদের ক্ষেত্রে, এটা তখন কিসে পরিণত হচ্ছে, সিডে। আর এর বাইরের যে স্ট্রাকচার, এটা তখন পরিণত হচ্ছে ফ্রুট বা ফলে। এই কারণে আমরা বলছি এনজিওস্পার্মদের ক্ষেত্রে এনজিও অর্থাৎ ফলের ভেতরে বীজ। এবং এটা তো বুঝতে পারলে আশা করি যে মেগাস্পোরাঞ্জিয়াম সমান সমান ওভারি সমান সমান ওভিউল, কাদের ক্ষেত্রে, জিমনোস্পার্মদের ক্ষেত্রে, কারণ এটা একটাই স্ট্রাকচার। কিন্তু এনজিওস্পার্মদের ক্ষেত্রে মেগাস্পোরাঞ্জিয়াম আর ওভারি বাইরের স্ট্রাকচারটাকে বলছি, ভেতরের স্ট্রাকচারটাকে আমরা বলছি ওভিউল। তোমরা এটা দুই পাশে দুটো ছবি নিজেদের মতো করে নিও। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট আমরা আলোচনা করব সেক্স অর্গান নিয়ে। তো আমি এটা একটু উপরে তুলে নিই। দেখো সেক্স অর্গানের ক্ষেত্রে জিমনোস্পার্মদের মেল সেক্স অর্গান অ্যানথ্রিডিয়াম এটা কিন্তু অ্যাবসেন্ট। তাহলে দেখো মেল সেক্স অর্গান অ্যানথ্রিডিয়াম আমরা কোথায় পেয়েছিলাম, সমস্ত নন ফ্লাওয়ারিং প্ল্যান্টসদের ক্ষেত্রে পেয়েছিলাম, কিন্তু এদের ক্ষেত্রে অ্যানথ্রিডিয়াম অ্যাবসেন্ট। এদের ক্ষেত্রে আমরা পাবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর থেকে তৈরি হবে স্পার্ম। এগুলো কি এখন তোমরা বুঝতে পারবে না, যখন আমরা ডিটেলসে জিমনোস্পার্ম ক্লাস করবো তখন বুঝতে পারবো। এখন শুধু এটা মনে রাখো যে এদের মেল সেক্স অর্গান অ্যানথ্রিডিয়াম অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে মেল সেক্স অর্গান হিসেবে মাইক্রোস্পোরাঞ্জিয়াম পাবো, তার মধ্যে মাইক্রোস্পোর তৈরি হবে, সেটা হচ্ছে স্পার্ম। অর্থাৎ আলটিমেটলি মাইক্রোস্পোরটা এদের মেল সেক্স অর্গানকে রিপ্রেজেন্ট করছে। একইভাবে ফিমেল সেক্স অর্গান এদের ক্ষেত্রে আমরা আর্চিগোনিয়াম পাবো, কিন্তু উইথাউট নেক ক্যানাল সেল, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো নেক ক্যানাল সেল থাকবে না। যদি আমরা ছবি আঁকি তাহলে এটা তো আমরা আর্চিগোনিয়াম করেছিলাম, এরকম তো আর্চিগোনিয়াম ছিল, তো এটা নেক ছিল, এই নেকের মধ্যে অনেকগুলো সেল ছিল না, এই সেলগুলো থাকবে না, অর্থাৎ শুধুমাত্র এইরকম একটা গঠন হবে, নেক থাকবে কিন্তু কোনো নেকের মধ্যে নেক ক্যানাল সেল থাকবে না। এর মধ্যে আবার একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে জিমনোস্পার্মকেও বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা গ্রুপ রয়েছে নিটাম। এই নিটামের ক্ষেত্রে কি বলতো, কোনো আর্চিগোনিয়ামই থাকবে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। নেক্সট দেখো, নেক্সট যদি আমরা দেখি অ্যাঞ্জিওস্পার্মদের মেল সেক্স অর্গান হিসেবে অ্যানথ্রিডিয়াম এবং ফিমেল সেক্স অর্গান হিসেবে আর্চিগোনিয়াম দুটোই অ্যাবসেন্ট। তাহলে প্রথম এনজিওস্পার্ম পেলাম যাদের ক্ষেত্রে মেল সেক্স অর্গান হিসেবে অ্যানথ্রিডিয়ামও অ্যাবসেন্ট এবং ফিমেল সেক্স অর্গান হিসেবে আর্চিগোনিয়ামও অ্যাবসেন্ট। এদের ক্ষেত্রে মেল সেক্স অর্গান হিসেবে কি পাবো, অ্যান্ড্রোসিয়াম, এবং অ্যান্ড্রোসিয়ামের মধ্যে পাবো স্ট্যামেন, স্ট্যামেনের মধ্যে পাবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, সব এগুলো আমরা দেখবো। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে পাবো মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরের মধ্যে পাবো পোলেন গ্রেন, পোলেন গ্রেন তখন তৈরি করবে স্পার্ম। আর ফিমেল সেক্স অর্গান হিসেবে পাবো গাইনোসিয়াম, গাইনোসিয়ামের একককে আমরা বলবো কার্পেল বা গর্ভকেশর। এর মধ্যে পাবো আমরা মেগাস্পোরাঞ্জিয়াম, মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে তৈরি হবে মেগাস্পোর, মেগাস্পোরের মধ্যে থাকবে ওভারি, ওভারির মধ্যে থাকবে ওভিউল, আর এই ওভিউলের মধ্যে তখন তৈরি হবে এগ। পরবর্তীকালে স্পার্ম আর এগের যদি আমরা মিলন করে দিই দেন ফার্টিলাইজেশন হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, জাস্ট শোনো, এগুলো আবার ডিটেলসে হবে। এবং এটা তো আগে আলোচনা করলাম যে এদের ফার্টিলাইজেশনের জন্য কি হবে, পলিনেশনের প্রয়োজন, অর্থাৎ পলিনেশন ঘটতে হবে। এবং পলিনেশন যেহেতু ঘটছে এই কারণে স্পার্ম গুলোকে দেখো চলেই তো আসছে একদম, তাই না? তাহলে স্পার্ম গুলোকে জলে সাঁতার কাটার কোনো প্রয়োজন হচ্ছে না, এই কারণে এরা হচ্ছে নন মটাইল। এখানে কয়েকটা কোশ্চেন আলোচনা করেছি, দেন শেষ। দেখো মেল সেক্স অর্গান অ্যানথ্রিডিয়াম, মেল সেক্স অর্গান অ্যানথ্রিডিয়াম কাদের কাদের ক্ষেত্রে পেয়েছিলাম, শুরু হয়েছিল দেখো মনে করো থ্যালোফাইট থেকে শুরু হয়েছিল, তাই থ্যালোফাইটে ছিল, ব্রায়োফাইটে ছিল, টেরিডোফাইটেও ছিল, কিন্তু জিমনোস্পার্মে আর এনজিওস্পার্মে অ্যাবসেন্ট, তাই না? ফিমেল সেক্স অর্গান হিসেবে যদি আর্চিগোনিয়ামের রেঞ্জ দেখি তাহলে দেখো থ্যালোফাইটাতে ছিল না, কিন্তু ব্রায়োফাইটাতে ছিল, টেরিডোফাইটাতে ছিল, জিমনোস্পার্মেও আছে, শুধুমাত্র নিটামে নেই, আর এনজিওস্পার্মে অ্যাবসেন্ট। তাহলে আর্চিগোনিয়াম অ্যাবসেন্ট কোথায়, থ্যালোফাইটাতে অ্যাবসেন্ট, এনজিওস্পার্মে অ্যাবসেন্ট। প্রেজেন্ট কাদের কাদের, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের মধ্যে যারা নিটাম তাদের ক্ষেত্রে কিন্তু আর্চিগোনিয়াম অ্যাবসেন্ট। হ্যাঁ, আর একটা যদি দেখি যে এই যে আমরা পলিনেশন বললাম না, তো এই পলিনেশনটা দেখো আমরা তো পুরো প্ল্যান্টকে দুই ভাগে ভাগ করেছিলাম, প্ল্যান্ট কিংডমকে, একটা ছিল ক্রিপ্টোগ্যামস, একটা ছিল ফেনেরোগ্যামস, তাই কি না? তো এই ক্রিপ্টোগ্যামস এদের ক্ষেত্রে যে পলিনেশন বলছি, পলিনেশন মানে আলটিমেটলি স্পার্ম গুলো যাচ্ছে এগের কাছে,
এদের ক্ষেত্রে দেখো জুইডোগ্যামাস ছিল, জুইডোগ্যামাস মানে এদের স্পার্ম গুলো কি সচল ছিল, কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে সাইফোনোগ্যামাস। হ্যাঁ, জুইডোগ্যামাসটা কি একটু তা বলে দিই তোমাদের। এই যে স্পার্ম, এই স্পার্ম গুলো সচল ছিল কারণ এদের মধ্যে ফ্ল্যাজেলা ছিল, আর সচল জিনিসকে বলা হয় জুইডো। জু মানে হচ্ছে প্রাণী। আমরা জুলজিক্যাল গার্ডেন যাই, জুলজিক্যাল গার্ডেনে কি দেখতে পাই? প্রাণী দেখতে পাই। জু মানে কি চলতে পারে যারা, তাহলে এই কারণে এদের পলিনেশনের টাইপসটাকে আমরা বলছি জুইডোগ্যামাস, যদিও এদের পলিনেশনটা ক্রিপ্টোগ্যামসদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। কিন্তু ফেনোগ্যামস যদি দেখি, তাহলে এখানে আমি সিম্পল আরেকটা ছবি আঁকবো তোমাদের জন্য। দেখো, এটা তো আমরা দেখলাম কার্পেল বা গর্ভকেশর, এটা ছিল কার্পেল বা গর্ভকেশর, আর এইটার ছিল গর্ভমুণ্ড। গর্ভমুণ্ডতে কি হয়? পরাগরেণুগুলো এসে পড়ে, এটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণুগুলো পরবর্তীকালে এইরকম ভাবে পোলেন টিউব তৈরি করে। হ্যাঁ, এই পোলেন টিউবের মধ্যে থাকে কে? শুক্রাণু। আর এখানে তো আমরা দেখলাম এখানে ছিল ওভিউল, ওভিউলের মধ্যে ছিল এগ বা ডিম্বাণু। এই শুক্রাণুগুলো তখন কি করছে? ফার্টিলাইজ করছে। দেখো, এই শুক্রাণুগুলো এলো কার মাধ্যমে এলো? পোলেন টিউবের মাধ্যমে এলো। যেহেতু পোলেন টিউবটা সাইফনের মতন গঠন, এই কারণে আমরা এদেরকে বলছি সাইফোনোগ্যামাস পলিনেসেন্স। ওকে, আর এটার জন্য এই স্পার্মগুলোর সচল হওয়ার কোনো দরকার পড়ে না। তো আশা করি তোমরা প্ল্যান্ট কিংডমের যে পুরো ইন্ট্রোডাকশন ছিল, সেই ইন্ট্রোডাকশনটা বুঝতে পারলে। অর্থাৎ তোমরা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস কি বুঝতে পারলে, থ্যালোফাইট, ব্রায়োফাইট, টেরিডোফাইট কাদেরকে বলে বুঝতে পারলে, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম কাদেরকে বলে বুঝতে পারলে, এদের মধ্যে মিনিমাম পার্থক্য করতে পারলে, এদের সেক্স অর্গান সম্পর্কে জানলে, প্ল্যান্ট বডি সম্পর্কে জানলে, জননের জন্য কি কি প্রয়োজন সেই সম্পর্কে জানলে। হ্যাঁ, এখানে আমি আর দুই একটা কথা বলবো। তাহলে প্রথম যদি দেখি, উদ্ভিদরা কোথায় এসেছিল? জলে। আর থ্যালোফাইটদের ওই কারণে বেশিরভাগই কোথায় পাচ্ছি? জলে। তারপরে প্রথম ডাঙায় এসেছিল কারা? ব্রায়োফাইটরা, কিন্তু জননের জন্য জলের প্রয়োজন হয়েছিল, ওই কারণে ওদেরকে বললাম প্ল্যান্ট অ্যাম্ফিবিয়াম। আর যদি বলা হয় প্রথম পার্মানেন্ট ভাবে কোন উদ্ভিদরা স্থলে এসেছিল, সেটা হচ্ছে টেরিডোফাইটস। ওকে, ঠিক একই ভাবে দেখবা অ্যানিমালদের ক্ষেত্রে প্রথমে প্রাণীগুলো আসবে জলে, তারপরে আসবে ডাঙায়। হ্যাঁ, এবং কেউ পার্মানেন্ট ভাবে আসবে। যদি আমরা কডাটাদের দেখি, তাহলে প্রথম কডাটা মাছরা ছিল জলে, তারপরে কি দেখবো? উভয়চর বা অ্যাম্ফিবিয়ানরা এলো প্রথমে স্থলে, কিন্তু জননের জন্য জলের প্রয়োজন, ওই কারণে আবার ফিরে গেল, এবং পার্মানেন্ট ভাবে ডাঙায় এসেছিল সরীসৃপ। তাহলে উদ্ভিদ জগতের টেরিডোফাইট কার সঙ্গে তুলনা করতে পারি? প্রাণী জগতের সরীসৃপের সঙ্গে। উদ্ভিদ জগতের ব্রায়োফাইট কার সঙ্গে তুলনা করতে পারি? সেটা হচ্ছে প্রাণী জগতের অ্যাম্ফিবিয়া বা উভয়চরের সঙ্গে। তো এইরকম ভাবে পুরো ডিটেলসে দেখবে, তখন দেখবে প্ল্যান্ট মানে তোমাদের বটানি আর জুলজি আলাদা কিছু মনে হবে না, সমস্ত কিছুই একই। যাই হোক, যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও এবং বায়োলজি লিঙ্কারকে সাপোর্ট করতে থাকো। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, দেখা হবে নেক্সট ক্লাসে।